আদিল মির্জাস্ট বিলাভড লিখেছেন নাবিলা ইশক। পর্ব 12। লিভিং রুমের সোফার ঠিক মধ্যিখানে দুটো পা ঝুলিয়ে বসে আছে রিদি, পরনে স্লিপিং পিসি সেট। মরিয়ম বেগম ওপর থেকে নিয়ে নেমেছেন রিদির পছন্দের কম্ফোর্টার। কম্ফোর্টারটিতে ডিজনিল্যান্ডের ডিজাইন করা রয়েছে। আজ বেশ ঠান্ডা পড়েছে, শাঁসা বাতাস প্রবেশ করেছে বাড়ির প্রধান দরজা দিয়ে। মরিয়ম বেগম বন্ধ করতে চেয়েছেন, রিদি দিচ্ছে না। বাচ্চাটা নজর রাখছে, তার মা বাবা এই ফিরবে বলে। তাই মরিয়ম বেগম ওপর থেকে নিয়ে নিচে নেমেছেন রিদির পছন্দের কম্ফোর্টার। কম্পিউটারটিতে ডিজনিল্যান্ডে ডিজাইন করা হয়েছে। এসে কম্পিউটার দিয়ে ছোটখাটো শরীরটা ঢেকে ঢুকে রাখলেন। রিদির মনোযোগ তাতে সরেনি। কোলে রাখা একটি ফটো অ্যালবামে দৃষ্টি অনবদ্য। ভীষণ যত্নের সাথে এক একটি পৃষ্ঠা উল্টিয়ে পাল্টিয়ে দেখছে। এই অ্যালবামের সব ছবি রিদির। বাবার সাথে রিদি, বডিগার্ড আঙ্কেলদের সদস্যের সাথে রিদি, ছোট্ট রিদি, এখনকার রিদি, সব বয়সের রিদি দিয়ে ভর্তি। রিদির ছোট্ট আঙ্গুলগুলো থমকালো একটি ছবির কাছে। বাবার কোলে ভীষণ ছোট্ট রিদি, এইটুকুনি সে। মাথার তালুতে কয়েকটি চুল দাঁড়িয়ে আছে কেমন, সেই চুলগুলোই ব্যান্ডে বাঁধা। কি ফানি লাগছে। রিদি ফিক করে হেসে ফেলল। তাকালো তার বাবার ছবির দিকে। আদিল মির্জার পরনে সাফেদ প্যান্টের সাথে সাফেদ শার্ট। শার্টের সামনে সবগুলো বোতামই খোলা। উন্মুক্ত বুকে ছোট্ট রিদি লেপ্টে আছে। উস্কো শুষ্কো ছোট চুলগুলো মাথাটা নইয়ে বুকের কাছে রাখা মেয়েটা নাকের ওপরে ঠোঁট ছুঁয়েছে কেবলই আদিল। তখনই ক্লিক। রিদির এই ছবিগুলো এতবার দেখেও আশ্চর্য হতে পারে না। এত ছোট ছিল, ফ্যাল ফ্যাল করে চেয়ে আওড়ালো। নানি, মানুষ এত ছোট হয়? দেখো, আই ওয়াজ সো টাইনি। আই কান্ট বিলিভ দিস ইজ মি। মারিয়ম বেগম ছবিটা দেখে মুচকি হাসেন। রিদির চোখের সামনে আসা চুলগুলো গুছিয়ে বলেন, তখন আমাদের প্রিন্সেসের বয়স মাত্র 1 মাস 15 দিন। রিদি মাথাটা আরও নুয়ে খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো অনেকটা সময়। ছবিতে থাকা আদিলের মুখ ছুঁয়ে আওড়ায়, ড্যাডিকে তো একই লাগছে দেখো, একটুও পরিবর্তন হয়নি। কতটুকু শেষ করে চোখ তুলে আবার তাকালো, ঠোঁট উল্টে ফেলল। ড্যাড মম কখন ফিরবে? মরিয়ম বেগম মিহিসুরে বুঝিয়ে গেলেন, একটু সময় তো লাগবেই, আমাদের প্রিন্সেস ঘুমিয়ে পড়ুক তবে। রিদি মন খারাপ করে নিয়ে তাকালো দরজার দিকে। দুপাশে মাথাটা নাড়িয়ে বোঝালো ঘুমোবে না। বিড়বিড় করলো, মম ছাড়া আমার একটুও ভালো লাগে না। প্রিন্সেস কিন্তু ম্যামকে প্রমিস করেছে দ্রুত ঘুমোবে বলে। রিদি কাল ফুলিয়ে রাখলো, কিন্তু আবার ঘুম আসছে না নানি। মারিয়ম বেগম বললেন, ভাবলেন একটু, বলেন কার্টুন ছেড়ে দিই। রিদি মাথা নাড়ল। তার দৃষ্টি পড়েছে ট্যাবলেটের ওপরে। হঠাৎ অ্যালবাম সরিয়ে নামলো সোফা থেকে, নিজে গিয়েই হাতে নিল ট্যাবলেটটা। তার যেহেতু ভীষণ মনে পড়েছে বাবা মাকে, সে কথা বলবে দ্রুত ফিরতে। রিনা সাপের মতো ফোঁসফোঁস করে ওঠে। সবচেয়ে দুর্বল স্থানে বুঝি ব্যথা লেগেছে। পাগলের মতো চিৎকার করে ওঠে। হাওয়ায় বেগে হামলে পড়তে চায় রোজার ওপরে। বাঘের নাই খামছে কামড়ে ছিন্ন বিচ্ছিন্ন করতে চাইল রোজার শরীর। রোজা 1 ইঞ্চিও নড়ল না, দাঁড়িয়ে থাকলো একই স্থানে। বাদ সাধল শান্ত। এইভাবে এসে দাঁড়িয়েছে চোখের পলকে। রিনার আক্রমণ পড়ল সচৌড়া পিঠে। এতে শান্ত বিদ্রুমাত্র প্রতিক্রিয়া দেখালো না, শুধু আস্তে করে বলল, ম্যাডাম পেছনে, আমি দেখছি। রোজা শোনে না সে কথা। দিক বেদিক শূন্য হওয়া রিনার চোখে চেয়ে থাকে। তার কানে তখনও বেঁচে যাচ্ছে রিনার বলা, আমার বাচ্চা, আমিরা আমার বাচ্চা। সাধারণ একটা কথাই তো বলেছে, অথচ রোজা মানতে পারল না। হৃৎপিণ্ডটা বুঝি দুভাগ হয়ে এলো। আমিরা তার বাচ্চা, সে পেলেছে, বড় করেছে, বাচ্চার জন্য বলিদান করেছে নিজের জীবন, স্বাধীনতা। তাহলে কোন সাহসে বলবে বাচ্চা ওর? কোন স্পর্ধায়? রোজা তীব্র ক্ষোভ চোখের দৃষ্টিতে বাসা বাঁধল। ফলস্বরূপ রক্তিম হলো চোখের মনির চারিপাশ। নিজেকে নির্বিকার রাখলো। আপাতমস্তক রিনার চোখের উপরে চোখ বুলিয়ে কাটকাট কণ্ঠে বলা কথাগুলো শুনে শান্তর মুখটা হা হয়ে আসেনি, শুধু ক্লান্ত রিভলভারটা ধরে রাখা হাতটা নড়ে ওঠে। আপনি এত হাইপার কেন হচ্ছেন মিসেস চৌধুরী? আপনার হাজব্যান্ড বুঝি স্যাটিসফাই করতে পারে না? ওফ, আই এম এক্সট্রিমলি সরি। বলেই গিয়েছিলাম, আপনার হাজব্যান্ড তো বৃদ্ধ, 1 পা কবরে ছিল, এখন তো পুরোপুরি ফ্রাস্ট্রেশনে ভুগছেন কেন? বিয়ে করাই তো ক্লাস টপার, আরেকটা পুরো দেখে করে ফেলেন না। রিনার আগে কাঁপছে রীতিমতো, থরথর করে চিৎকার করে ওঠে, হায়নার হয়ে আক্রমণ করতে ব্যাকুল। মাদার ফাকার বাচ্চা, খানকির বাচ্চা, তোর এই জিব্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো। তোর আমি এমন অবস্থা করব নিজের মুখ দেখাতে পারবি না। তুই আমাকে চিনিস না, আমি রিনা সওদাগর। তোর নিজেকে শান্ত রাখতে পারল না রিনা। শান্তকে নিজের সামনে থেকে সরালো রোজা।
তার ওপরে প্রায় হামড়ে পড়তে যাওয়া রিনা উঠানো হাতটা শক্ত করে ধরে ফেলল। খুব সামনে এসে দাঁড়ালো নির্ভীক ভঙ্গিতে, ভয়ঙ্কর চোখে তাকিয়ে কটমট করা রিনার চোখে চেয়ে মাথা নোয়ালো। ফিসফিস করে বলে গেল, ডোন্ট ইউ নো হু মাই হাজব্যান্ড ইজ? ইটস আদিল মির্জা। কি মনে হয় ছুতে পারবে আমাকে? এই জন্মে না। রোজার থামে এক মুহূর্তের জন্য, ফের বলে, আমার বাচ্চা আর আমার স্বামী দুটো থেকে দূরে না থাকলে তোকে আমি এই রাতের বেলায় সূর্য দেখাবো। রিনের চোয়াল নড়ে, তিল তিলিয়ে ওঠে। এক্ষুনি মেরে ফেলতে চাইল, কচার গলায় আদেশ তুলল নিজের পার্সোনাল বডিগার্ডকে, শুট হার হাসান, জাস্ট শুট। ক্লান্ত বলে ওঠে, বাড়াবাড়ি করবেন না মিসেস চৌধুরী, আমাদের বাধ্য করলে উই উইল শুট। হাসান ইতিমধ্যে রিভলভারটা তাক করেছে, তাদের সাথে বাকি বডিগার্ডস। বিপরীতে ক্লান্তও তাক করেছে হাতের রিভলভার। চুপচাপ রোজার পেছন পাশে দাঁড়িয়ে আছে শান্ত, পাশ থেকে নড়ছে না, চেয়ে আছে রিনার দিকে সতর্ক চোখে। ওই সময় বেজে ওঠে শান্তর ফোন। শান্ত ফোন বন্ধ করতে পকেট থেকে বের করতেই থমকে গেল, স্ক্রিনে প্রিন্সেস লেখা। রোজা আর চোখে তাকাতেই দেখল ওই দৃশ্য। মুহূর্তেই বন্ধ হলো হৃৎপিণ্ডে রক্তক্ষরণ। হাত বাড়ালো, শান্ত ফোন এড়িয়ে দিল। রোজা এক পলক তাকালো হিসেস করতে থাকা রিনার দিকে। কল রিসিভ করলো, স্ক্রিনে ভেসে এলো ছোট্ট একটা গোমরা মুখ। রোজাকে দেখতে পেতেই সে মুখে হাসি ফুটে উঠল, চিকচিক করলো চোখ জোড়া। রোজার জ্বলে পড়ে যাওয়া হৃদয় শান্ত হয়ে পরে মুহূর্তেই। রীতির উচ্ছ্বাস নিয়ে বলা কথাগুলো শুনতে পেল উপস্থিত সবাই। রিনা তার চোখ মুখ ধমকালো, মম, মাম্মা, আই মিস ইউ সো মাচ। কখন ফিরবে তুমি? রোজা হেসে বলে, জলদি ফিরবো সোনা, তোমাকে বলে এলাম দ্রুত ঘুমোতে, শোনোনি কেন কথা? আই রিয়েলি কান্ট স্লিপ উইদাউট ইউ মা। আমি অ্যালবাম দেখছিলাম জানো, ওখানে তুমি কত টাইনি। তোমাকে আমার ড্যাডার ছবি দেখাবো। অফকোর্স উইথ দ্যাট। ড্যাডার তুমি কখন ফিরবে বলো? রোজা ভুলে বসে কোথায় আছে সে, দৃষ্টির সামনে শুধু হাসতে থাকা পৃথিবীর অন্যতম সুন্দর মুখটাই ভেসে আছে। চলে আসবো মা, খুব জলদি এসে দেখবো। ড্যাডকেও লাগবে, নিয়ে আসবে সাথে। আমি কিন্তু তোমাদের অপেক্ষায় থাকবো, আমি ঘুমাবো না। রোজা ভীষণ আদর করে বলল, ঘুম এলে ঘুমিয়ে যাও সোনা, জেদ করে না, জলদি জলদি ফিরবো। রিদি হেসে হাত নাড়াচ্ছে। রোজাও হাত নাড়িয়ে কল কেটে ফোন এগিয়ে দিল শান্তর দিকে। শান্ত ফোন নিয়ে পকেটে ভরে রাখলো। সে দাঁড়িয়েছিল রোজার সামনে হিমালয়ের মতো। রোজা তাকালো সামনে, রিনা চোখে মুখে ক্ষোভের বাহিরেও কিছু একটার প্রলেপ ছড়ানো। কিসের? রোজা জানার আগ্রহ এলো না, আর দাঁড়ালো না ওখানে, কদম বাড়ালো সিঁড়ির দিকে। স্বরাষ্ট্রমন্ত্রী বহিউদ্দিন আবেদিনের ছোট ভাই জয়নাল আবেদিন দোতলার রেলিং ধরে দাঁড়িয়েছিল এতক্ষণ যাবৎ। পাশে পুলিশ আইজিপির ভাগ্নে সিয়ামুজ আছে, তাদের হাতে ড্রিঙ্কসের গ্লাস। 3 তলা থেকে দোতলা নেমে এসেছে অনেকক্ষণ। এতক্ষণ যাবৎ হাতের গ্লাস থমকে ছিল, দৃষ্টি ছিল অনর গ্রাউন্ড ফ্লোরে, ঠিক মধ্যে দাঁড়ানো কালো শাড়ি পরিহিত নারীর ওপরেই। জয়নালের চোখের দৃষ্টি অনুসরণ করে গেল শাড়ি পরিহিত শরীরটা, যে ধীরে সুস্থে সিঁড়ি পেয়ে উঠেছে। সিয়ামের যেন বোধশক্তি ফিরেছে, মুখ দিয়ে শব্দ বেরোলো, ড্যাম। ওই শালার পতো আর এভাবে এভাবে পাগল হয় তাই? কি ঝাঁচালো মাল ধরে এনেছে, যেমন দেখতে তেমন তেজ মাইরি। জয়নাল বিপরীতে চুপ হয়ে থাকলো, শুধু অনুভব করলো তার হৃৎপিণ্ড ধুকপুক করছে, ভীষণ স্লোলি বিট করছে। মুহূর্তে হৃদয়ের মাঝে ভাঁজ পড়লো, দৃষ্টি আরও তীক্ষ্ণ হলো। সিঁড়ি পেয়ে ওঠা শরীরটা থামলো হঠাৎ, ঘুরে কিছু একটা সম্ভবত বলল। জয়নাল অনুসরণ করলো সবটাই। সিয়াম তখনও ভীষণ অশ্লীল ভঙ্গিতে বলে যাচ্ছে, এই মাল শালায় কই থেকে ধরে আনছে, এত ভালো লাল লাখ শালার। দৃষ্টির বাইরে শরীর চলে গেলেও দৃষ্টি ফেরালো জয়নাল অনেকক্ষণ। এক পর্যায়ে কদম বাড়ালো নিচে, উদ্দেশ্য নিচতলা। অনুসরণ করলো সিয়ামও, মুখে তার তখনও চলছে, বারংবার দৃষ্টি যাচ্ছে ওপরে। কানের ব্লুটুথ ছড়ালো আদিল। এলেনের বাড়িয়ে ধরা টিস্যু নিয়ে মুখ পুষল স্বাভাবিক ভঙ্গিতে। উঠে দাঁড়ালো। দিকপল চ্যাটার্জি তখনও হতভম্ব। হলো কি তোমার? হঠাৎ করে অমন কাশলো কায়? ঠান্ডা লাগলো নাকি? আদিল জবাব দিল না, তাকালো দরজার দিকে। তার ধূসর চোখের দৃষ্টি সামনেই বদ্ধ দরজার মেঝে ধরল ক্লান্ত। রোজা প্রবেশ করলো পেছন ফিরে। শান্ত। আদিল দেখলো এগিয়ে আসা শরীরটা, পা থেকে মাথা পর্যন্ত। রোজা চোখে চোখে রাখে না, এসে দাঁড়ালো পাশে, শুধালো, কখন ফিরবো? দিকপল চ্যাটার্জি উঠে এলেন। কি বলেন এইটা ম্যাডাম, দেরি আছে, সবে শুরু। রোজা জবাব দিতে পারল না। অনুভব করলো একটা উষ্ণ হাত ইতিমধ্যে তার কোমরে রাজত্ব জারিয়েছে, শক্ত সেই বাঁধন। নিজের পাশে দাঁড়িয়ে দৃষ্টি নুয়ে আওড়ালো, ডিড ইউ এনজয়? রোজার গলাটা শুকিয়ে এলো। কিসের ভিত্তিতে এমন কথা বললো? নিচ থেকে ঘুরে আসার মধ্যে এনজয়ের কি আছে? কিসের ইঙ্গিত দিচ্ছে? রোজা চমকে তাকালো।
আদিলের ধূসর চোখ জোড়ে দৃষ্টি পড়তেই শিরদাঁড়া বেয়ে শিহরণ নামলো। থমকালো হৃৎপিণ্ড। কি ধরনের তাণ্ডব যে দেখালো, ওই চোখে তা ভাষায় ব্যক্ত করা সম্ভব না। রোজা দৃষ্টি ফিরিয়ে আনল। কাঁপলো তার হাত ঠোঁট। আদিল আওড়ালো ফের। রোজা ঢোক গিলল কোনো রকমে। বলে, কোনো রকম? আসলটা এনজয় করলে কোনো রকম থেকে এক্সট্রিম বলতে বাধ্য হবেন। আই অ্যাসিওর ইউ মিসেস মির্জা। কই ইঙ্গিতটা ফের এলো, কি অশ্লীল শোনালো। থমকালো হৃৎপিণ্ড। এত দ্রুত তো নিচের কথোপকথনও জানার কথা না। এখনও তো শান্ত ক্লান্ত লোকটার আশেপাশে ফিরেনি, ওপর থেকে শোনার কথা না। তবে আদিল ইতিমধ্যে তাকে নিয়ে গিয়ে বসেছে সোফায়। রোজা আর ভাবতে চাইল না, কথা ঘোরালো। রীতি অপেক্ষা করছে, কখন ফিরতে পারবো। হাতের মুঠোয় থাকা পাতলা কোমরে চাপ দিল আদিল আওড়ালো। আর কতক্ষণ? আমরা ব্যাক করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যাজ সুন অ্যাজ পসিবল, এই কথাটা এত জোরালো শোনালো যে রোজা শুধু বাড়ি নয়, সব ছেড়ে ছুঁড়ে পালাতে ইচ্ছে করলো। সে তো দুধের বাচ্চা না। লোকটা যে সব শুনেছে দিব্যি তার বোঝা হয়ে গিয়েছে। কিন্তু শুনলো কিভাবে? এত দ্রুত কি এসে বলল? তো আদিল, সামনে নির্বাচন, মাথায় রাখো আমারে। এবারে কিন্তু লড়াই কঠিন। সাতাম দাঁড়াইব। জানোই তো জনগণ ওই মগারে সেই ভালোবাসে। ও আমার পথে সবচেয়ে বড় কাটা। গোড়া থেকে উপড়ে ফেললে কেমন হয়? আদিল তাকালো না মান্নান সাহেবের দিকে। দিকপল চ্যাটার্জি বাড়িয়ে দেওয়া সিগারেটটা নিল, ঠোঁটে পিছে আওড়ালো। গদির পাওয়ার আগেই ছাড়া লাগবো মন্ত্রী সাহেব। নির্বাচনে ক্যান্ডিডেট উপরে কি বোঝাচ্ছেন? জনগণ কত পাওয়ার তা আপনার ধারণার বাহিরে না। তাইলে কি হাত গুটিয়ে বসে থাকবো? আদিল ফিরে তাকালো আবার। হাত গোটাবেন কেন? টাক দিব, ভোটার কিনবেন। যত প্রয়োজন ততই। মান্নান সাহেব মুখ লটকে বলে ফেললেন। বিনিময়ে তো তুমি আমার সব রক্ত চুষে খেয়ে ফেলো মিয়া। মাথায় যা চুল আছে তাও বেশি দিন থাকবে বলে মনে হয় না। তোমার লইকা আমরা গদির নড়ে ওঠে। আদিল ভ্রু নাচালো। আমার কোটি কোটি টাকা হুদায় আত্মসাৎ করতে চান? বউ লাগেন নাকি? দিকপল চ্যাটার্জি হো হো করে হেসে ওঠেন। স্বরাষ্ট্রমন্ত্রী শুধালেন, ম্যাডামের পেছনে হুদায় ভাঙবা নাকি কোটি কোটি টাকা? ভাঙবো না কেন? এখন আমার ইনকাম তো তার জন্যই বরাদ্দ। এই জানো? পাশে রোজা নির্বিকার চাইল। কোনো প্রতিক্রিয়া দেখালো না তাদের কথোপকথনে। আলাপ শেষ করে দিকপল চ্যাটার্জি উঠে দাঁড়ালেন, বললেন, আসেন সবাই, ভোজন শেষ করি। গার্ডেনে পার্টি আছে, সেই মাল এসছে। নাচ দেখবেন নাকি গান? রোজা নাকমুখ কোচকে আর চোখে দৃষ্টি চেয়ে রইলে। ইতিমধ্যে সবাই 3 তলা থেকে নেমে গিয়েছে নিচে। শেষে নেমেছে আদিল রোজাকে নিয়ে। আদিলের এক হাত রোজার কোমরে, অন্য হাত সিগারেট। পেছনে শান্ত এলেন ক্লান্ত ধ্রুব। দোতলার সিঁড়ি পেয়ে সবে নিচতলা সিঁড়িতে পা ফেলেছে, তখনই হলরুমের ডিজিটাল সাউন্ড সিস্টেম বলে ওঠে, আদিল মির্জার বউকে দেখানোই মনে হয়। শালার বউ দেখতে হেব্বি। দেখে আমার শ্বাস এখনো মনে হয় গলায় আটকে আছে। বুকটা ভার ভার লাগছে। আগুন দেখতে আর তেজও। আমার তো চোখ ভাসছে এখনো। কল্পনা করছি আমি শরীরের নিচে পিছে ধরেছি। জ্যাম কি ফিকা। দিকপল চ্যাটার্জি গর্জে ওঠেন ততক্ষণে, বন্ধ করো এটারে। কে অন করেছে? কার মরা শখ জেগেছে? বন্ধ করা হয়েছে ডিজিটাল সাউন্ড সিস্টেম। সিয়ামের অশ্লীল কথাগুলো সমাপ্তি ঘটল। ততক্ষণে আদিলের পাশে থাকা রোজার শরীর বরফের মতো জমে গেল। ইতিমধ্যে পুরো হলরুমে পিনপতন নীরবতা বয়ে গেল। দিকপল চ্যাটার্জি আতঙ্কে এইটুকুনি হয়ে গিয়েছেন, তার পার্টিতে এসে যদি ওই হারামজাদা মরে তাহলে জবাবদিহিতা তো তাকেই করতে হবে। তিনি বাকুল হয়ে পড়লেন। আদিল আদিল লিসেন টু মি। রোজা চোখ বুঝল। অনুভব করলো তার পাশের শরীরটা এই যাত্রায় নড়েছে। না তাকেও ভয়াবহ ক্রোধ অনুভব করতে পারছে। আদিল গায়ের কোটটা খুলে উঠল। সেই কোট রোজা গায়ে পড়তে আদেশ চুড়ল, খামকির পোলারে আটকে রাখ। রোজা তাকালো সামনে দাঁড়ানো চোখ মুখে। আদিল তাকায়নি। সে শান্তর দিকে তাকিয়ে আছে। শান্ত ছুটেছে সাথে সাথে। আদিল রোজাকে নিয়ে কদম বাড়ালো বেরোনো মেইন গেটের দিকে। দিকপল চ্যাটার্জি পিছু পিছু এলেও একটা শব্দ উচ্চারণ করতে পারল না। আদিলের চোখ মুখে তাকাতেই তার আত্মা নড়ে উঠল যে। বেরোনের পুরো পথটাই রোজা নীরব রইল। আদিলও ম্যানশন থেকে বেরিয়ে এসে যা গাড়ির সামনে এসে থামলো আদিল। এলেন গাড়ির ব্যাকসিটের দরজা মেলে ধরল। আদিল গাড়ির হাতলে হাত রেখে রোজাকে বসালো ভেতরে। তাকালেও বসেছে, কণ্ঠ দমিয়ে রাখার চেষ্টা। বাড়ি যাও। রোজা কিছু বলতে পারল না, বলে দরজা লাগিয়ে দিয়েছে। ক্লান্ত উঠে বসেছে ড্রাইভিং সিটে। পাশে ধ্রুব দেখলো আদিল শার্টের হাতা দুটো ফ্লোল্ড করতে করতে ফের প্রবেশ করেছে ম্যানশনের ভেতরে। রোজা শান্ত হতে পারল না। ওই অশ্লীল কথার তেমন প্রভাব না পড়লেও তার সামনে এতক্ষণ থাকা ভয়ানক আদিল মির্জার প্রভাব পড়েছে।
কি করবে? মেরে ফেলবে? রোজা ভাবতে পারল না আর। ইতিমধ্যে গাড়ি চলতে শুরু করেছে। রোজা নিজেকে সামলাতে চাইলো স্বাভাবিক রাখতে, কিন্তু পারছে না। রোজা অস্পষ্ট স্বরে প্রশ্ন করে, কি করবে ওই লোকের? ধ্রুব উত্তর করল না। রোজা উত্তরে আশাও নেই, তবে ক্লান্ত করল, মেরে ফেলবে। রোজা চোখ বুঝল, না, অমন শয়তান মারা যাবে ওই জন্য তার অস্থিরতা কাজ করছে না, করেছে অন্য কারণে। এত এত মানুষ ওখানে, বলে বেরিয়ে মেরে ফেললে ঝামেলা হবে না? রোজা এত কিছু তো বোঝে না। গাড়ি ছুটেছে দ্রুত গতিতে। কতক্ষণ হলো জানা নেই। হঠাৎ ফোন বাজলো ক্লান্তর। ক্লান্ত তাকালো, অচেনা নাম্বার। ধরল সে। ব্লুটুথ থেকে বেরিয়ে এলো দিকপল চ্যাটার্জির আর্তনাদ। ক্লান্ত, কি মনে হয় তোমার? ম্যাডাম পারবে আদিলকে থামাতে? তাড়াতাড়ি বলো, কি ভয়ঙ্কর কাণ্ড হবে ভাবতে পারছো? আড়ালে অবডালে মারলে অন্তত মাটি চাপা দেওয়া যেত। বড় মজলিসে ও আইজিপির ভাগ্নিকে মারলে কি হতে পারে ভাবতে পারছো? এর ওপর আইজিপি কায়সার আহমেদ খবর পেয়ে এসেছে এদিকেই। মিডিয়া, পুলিশ ফোর্স আনলে কত ঝামেলা হবে ভাবতে পারছো? ক্লান্ত থামলো, থমকালো, ভাবলো, হঠাৎ বলল, কথা বলুন। ধ্রুব চমকে ওঠে। তার আশ্চর্যিত দৃষ্টির সামনে ক্লান্ত ফোন বাড়িয়ে দিল হঠাৎ পেছনে। রোজা অবুঝ, তবে ফোন নিল, কানে কুচল, শুনল চুপচাপ। কেটে গেল, ফোনটা বাড়িয়ে দিল। একটা শব্দ উচ্চারণ না করে অনেকক্ষণ। ক্লান্ত কোনো শব্দ বলল না। একই গতিতে গাড়ি চলতে থাকে। পিনপতন নীরবতা ভাঙল রোজার প্রশ্নে, কি মনে হয় সে থামবে আমার কথায়, আমার উপস্থিতিতে? ক্লান্তর কাটকাট জবাব এলো, থামবে। রোজা চুপছে গেল। বাজলো দিকপল চ্যাটার্জির কথাগুলো। এই মুহূর্তে আদিলকে থামানো জরুরি। কায়সার ভীষণ শিয়ানা, ফাঁকা হাতে আসবে না, মিডিয়া আনবে, ঝামেলা হবে। পর মুহূর্তে বেসে এলো মেয়ের আবদার, ডাডিকে নিয়ে ফেরো মম। রোজা দম নিল ছোট্ট করে। অবশেষে শক্ত গলায় বলল, গাড়ি ঘোরাও। ক্লান্ত যেন এই আদেশের অপেক্ষাতেই ছিল। ঝড়ের বেগে গাড়িটা ঘুরে গেল। যেই পথে বেরিয়ে এসেছে সেই পথেই তীব্র গতিতে ছুটল। শক্ত খুশিতে সিয়ামের চোপাটা নড়ে ওঠে, ভেঙে যায় দাঁত। গলগল করে রক্ত বেরোচ্ছে। সেই রক্ত ছিটকে এসে পড়েছে আদিলের সাথে শার্টের হাতায়। ইতিমধ্যে সিয়ামের বডিগার্ড একই পাশেই ফ্লোরে কাতরাচ্ছে সামনে। তার মুখে পড়া দিয়ে ধরা দিয়েছে শান্ত। আদিল, আদিল কাম চাউন, থামো, দোহাই লাগে, ও আইজিপির ভাগ্নি। আদিল ফিরে তাকালো হঠাৎ। চকমকের অমন ভয়ঙ্কর অভিব্যক্তি দেখে দিকপল চ্যাটার্জি থমকে পড়েন। শ্বাস আটকে আসে গলায়। ভয়ে ক্রমাগত পিছু ছুটে আসেন। আদিলের টকপকিয়ে ওঠা রক্ত তখন চোখে এসে পৌঁছাচ্ছে। ওই চোখের দৃষ্টির চেয়েও ভয়ানক শোনালো হিমালয় ছোঁয়া বজ্রকণ্ঠ। আমার স্ত্রীকে যে শরীরের নিচে ও পিছু ফেলা কল্পনা করেছে, ওই শরীর আমি আমার নিচে দুই হাতে কাটবো। প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা। আইজিপি কেন, এই পৃথিবীর কোনো ক্ষমতা ওকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। দিকপল চ্যাটার্জি আর একটা শব্দ উচ্চারণ করতে পারলেন না। সিয়াম হাঁটু ভেঙে ফ্লোরে বসেছে। তাজা রক্ত মুখ থেকে মুছে তাকালো আদিলের রক্তিম চোখে। আমার মামা আসতেছে, মারলে এক্ষুনি গুলি না হলে। আদিল হাতের পিস্তলটা ছুঁড়ে ফেললো। তোকে গুলি করবো না, তোর মামার সামনেই মারবো, তিলে তিলে ছিঁড়ে ফেলবো। গ্রাউন্ড ফ্লোরে পুরো ম্যানশন ফাঁকা। শুধু আব্দুল মান্নান স্বরাষ্ট্রমন্ত্রী মাথায় হাত চেপে বসে আছেন এক করে। এই যাত্রায় স্বরাষ্ট্রমন্ত্রী উঠে দাঁড়ালেন, তাকালেন না ফ্লোরে হাঁটু করে বসা রক্তাক্ত সিয়ামের দিকে। শুধু বলে গেলেন, আমি এই ঝামেলার মধ্যে নেই। আব্দুল মান্নানও কাইকুই করে চলে গেছেন পেছনে পেছনে। দিকবল চ্যাটার্জি গলা শুকিয়ে এলো। ততক্ষণে সিয়াম আদিলের ঘাড় ধরে ফ্লোরে করাঘাতে আঘাতকে একের পর এক ভয়ানক শব্দের পাশাপাশি রক্তের ছোপ পড়ল ফ্লোরে। চোখে মুখে রক্ত ভেসে এসেছে। চেনার উপায় নেই। বাইরে থেকে একজন বডিগার্ড দৌড়ে এলো। স্যার, সম্ভবত পুলিশ ফোর্স এসেছে, মিডিয়াও সাথে আছে। দিকপল চ্যাটার্জির মাথায় হাত। তিনি অভিনয় করলেন আরেক রকম। আদিল, পরে মাইরো, আড়ালে, এক্ষুনি কেন? আদিল উত্তর দিল না। হাত বাড়াতে একটা চাকু এনে ধরিয়ে দিল এলেন। ওটা নিয়ে ইতিমধ্যে বসিয়ে দিয়েছে সিয়ামের উড়ুতে। চিৎকার ভেসে বেড়ালো দেওয়ালে। এই আর্তনাতে আসে না দিকপল চ্যাটার্জি। সে তাকাচ্ছে দরজার দিকে বারংবার। শান্ত হঠাৎ করে হাঁটাতে হলো। সে বেরোবে, থামাবে বিটিয়া আইজিপিকে। তখনই প্রধান দরজাটা খোলা হলো সরে। আদিল ফিরে তাকালো না। সে চাকুটা সিয়ামের বুকের মাঝ বছর বসাবে, তখনই ডাক পড়ল, শুনুন। আদিলের হাত থমকালো দৃষ্টি। রোজা ছুটে এসেছে হন্তদন্ত ভঙ্গিতে। তার পেছনে ধ্রুব ক্লান্ত। ইতিমধ্যে বাহিরে থেকে পুলিশের গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে গর্জন, পিস্তলের শব্দ। আদিলের দৃষ্টি পড়ল ক্লান্তর ওপরে। ক্লান্ত? ওইটাকে ক্লান্তর হাঁটু ভেঙে আসতে চাইল। রোজার হৃৎপিণ্ড তখন ধরপড় করছে। আশেপাশে কোথাও তাকালো না। সোজা এসে ধরল আদিলের হাতটা। আসুন, উঠুন। আদিল উঠে দাঁড়ালো। হাতে তখনও চাকু। বলতে দিল, তুমি ফিরে বলতে পারল না। বাকুলভাবে রোজা হাত ধরে টানল।
আদিল হতভম্ব। রোজা টানতে টানতে বলতে গেল, আপনি আমার সাথে এক্ষুনি ফিরবেন মিস্টার মির্জা। ম্যানসনের দিকে ধেয়ে আসা পুলিশের গাড়িগুলো থেকে সাইরেন বাজছে সামনে। এক মুহূর্তে জায়গাটি পুলিশের আয়ত্তে চলে এসেছে। কড়াকড়ি কাঠ পড়েছে, পাশাপাশি মিডিয়ার দুটো গাড়িও এসেছে। তাদের বেরোতে দেওয়া হলো না, এক্ষুনি প্রয়োজনে বের করা হবে, সোজা লাইভ টেলিকাস্ট করা হবে। পাশাপাশি এসেছে অ্যাম্বুলেন্সের গাড়ি। সামনে গাড়িটা থামতেই ঝড়ে গতিতে যে বেরোলে তার বয়সটা ঠিকঠাক ঠাওয়ার করা দুষ্কর। গাঢ় ধূসর পুলিশ ইউনিফর্মে সজ্জিত পুরুষটি এই দেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ কায়সার আহমেদ। ক্রোধে চোখমুখের অবস্থা অবর্ণনীয়, কেমন ফ্যাকাশে হয়ে আছে ভ্যাগনের চিন্তায়। এখানে সময় অপচয় করল না। ম্যানশনের ভেতরে যাওয়ার জন্য ছুটতে ছুটতে অহংকার ছুড়ল, ম্যানশন ঘেরাও করো, রাইট নাও, কেউ যেন পালাতে না পারে। ততক্ষণে করিডোর দিয়ে ছুটেছে কায়সার, তার পেছনে 7 জন পুলিশ, তাদের হাতে পিস্তল। সতর্ক চোখে চেয়ে তাক করে রেখেছে সামনের দিকে। দুয়ারের কাছে এসে কায়সার নিজে পিস্তলটাও হাতে তুলে নিল, ডাকলো সতর্ক গলায়, সিয়াম, সিয়াম মাই বয়, সিয়াম। বিপরীতে ব্যথা আর্তনাদ সুরে গঙ্গানির মৃদু শব্দ ভেসে এলো। কায়সার দৌড়ে প্রবেশ করলো ভেতরে। শ্বাস গলায় থামকালো এক মুহূর্তের জন্য মাত্র। পুরো ম্যানশন ফাঁকা। গ্রাউন্ড ফ্লোরে এক কোণাতে সিয়াম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, চোখ মুখ চেনার উপায় নেই, রক্তে ভেসে গিয়েছে ফ্লোর। কায়সার ছুটে এসে হাঁটু করে বসলো, ধরলো সিয়ামের শরীর, কাঁপলো তার হাত, কণ্ঠ। কে কে করেছে? আমার ছেলে, আমার সিয়াম। সিয়ামের কণ্ঠ বসে গিয়েছে, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কপাল ফেটেছে। নামটুকু কোনো মতে আওড়াতে মুখ দিয়ে কলকল করে রক্ত বের হলো। আদিল মির্জা, মাতার বাস্টার্ড। সঙ্গে সঙ্গে বুঝে এলো সিয়ামের চোখ জোড়া, তবে তখনই দুর্বলভাবে শ্বাস নিচ্ছে। আঘাতগুলো গুরুতর দেখালেও প্রাণ সংশয় নেই। কায়সার উঠে দাঁড়িয়েছে, ইতিমধ্যে পুলিশ অপরাধীদের ম্যানশন জোরে খুঁজে যাচ্ছে। কায়সার ক্রোধে চিৎকার করে ওঠে, পারলে সামনে থাকতি, পালালি কেন? কুত্তার মতন পালিয়েছিস কেন? তুই নাকি সিংহ, তোর না বুকে নাকি অনেক দম। আদিল, আদিল মির্জা, ইউ ফাকার। তোরে আজ আমি ওই পাওয়ার থেকে টেনে হিঁচড়ে নামিয়ে ছাড়তাম। সিংহ বনে বেড়াস না, কই তোর জটপাট? আমাকে নাকি চোখে লাগাস না? তাহলে পালালি কেন? পারলে সামনে আয়, দেখি তোর কত সাহস, কত বড় বীর পুরুষ তুই, কত পাওয়ার আছে, আয় সামনে। কায়সার আহমেদের কথাগুলো পুরো ম্যানশন জুড়ে ভেসে বেড়াচ্ছে, কানে এসে লাগছে। গোপন পথের করিডোর দিয়ে হাঁটাই রোজাও, পাঁজরে থমকে থমকে আসতে চাইছে, মুখের ধরপড়ানি বেয়ে চলেছে প্রতিনিয়ত। পুলিশ যে তাদের খুঁজছে তার আওয়াজ শোনা যাচ্ছে বেশ। গা ছমছম করে উঠেছে, আদিলের হাতটা আরও শক্ত করে ধরল বিপরীতে, জোরালোভাবে টানলো, কদমের গতি আবারও বাড়ালো। অথচ আর যেতে পারল না, টান পড়লো, থামতে বাধ্য হলো। আদিলের শক্তপোক্ত মুখের অভিব্যক্তি অস্বাভাবিক। যখন কথা বলল রোজা বিচলিত হলো। প্লিজ যাবেন না, শুনুন। সতর্ক চোখে এবার ফিরে তাকাতেই আদিলের সম্মোহিত দৃষ্টিতে দৃষ্টি মিলে ঘূর্ণিঝড় বইল বুঝি। মনে হলো এই লোক কিচ্ছু সরেনি, কিচ্ছু না। রোজার গলায় শ্বাস আটকে এলো, ঘটল বিপত্তি। মুহূর্তের শাড়িতে পা বাজেভাবে পেঁচালো, মুখ থুবড়ে পড়তে হয়নি। তার আগেই হাতে থাকা আদিলের শক্তপোক্ত হাতটা দ্রুতগতিতে সামনে নিয়েছে তাকে। রোজা হিসেস করে উঠল পায়ের ব্যথায়, ডান পাটা মচকে গিয়েছে, হাঁটতে পারছে না আর, তাই পেছনে দাঁড়িয়ে পড়েছে একদল। দিকপাল চ্যাটার্জি অন্যদিকে চেয়ে আছেন, বলেও চাইছেন না এদিকে। শান্ত এলেন, ক্লান্ত, ধ্রুব। ওদের চোখ মুখের অবস্থা বেশ ভয়ঙ্কর। তখনই এক হাতে দূরত্বটুকু ঘোচালো আদিল, হাতটা সরিয়ে আনতেই রোজা সতর্ক হয়, আউড়ে বসে, যাবেন না। আদিল প্রত্যুত্তরে দুপায়ের পাতার ওপরে ভর দিয়ে বসে পড়েছে রোজা পায়ের কাছে। শাড়িটা অল্প তুলে দেখলো মুচড়ে যাওয়া পাটা, লাল হয়ে গিয়েছে এক মুহূর্তে, ফুলে ফেপে উঠেছে গোড়ালির জায়গাটুকু। উঁচু হিলের জুতা জোড়া খুলে তা এক হাতে নিয়ে উঠে দাঁড়ালো। রোজাকে ডান হাতে তোলার আগে আস্তে করে শুধু বলে নিল, গলা ধরো। রোজা বুঝতে পারেনি প্রথমে, যখন নিজেকে শূন্যে অনুভব করলো বাঁচার তাগিদে ডুবতে বসা নাবিকের মতন। দ্রুত দুহাতে আষ্টপিষ্টে জড়িয়ে ধরা আদিলের গলা, নিজেকে আবিষ্কার করলো শক্তপোক্ত বুকের ভাঁজে ভাঁজে। লজ্জায় আর দৃষ্টি তুলে তাকাতে পারল না রোজা। কদম সামনে বাড়াতে বাড়াতে আদিল ডাকলো এ যাত্রায়, শান্ত। এই ডাকের অপেক্ষাতেই যেন তৃষ্ণার্ত ছিল ছেলেটা। আগুনে চড়ে পড়া দৃষ্টি নোয়ালো। শান্ত দ্রুত এগিয়ে এলো কয়েক কদম, পাশাপাশি গিয়ে এসেছে এলেনো। ফিরে তাকালো না আদিল। তার থমথমে কণ্ঠের আদেশ পড়তেই দিকপাল চ্যাটার্জি বড় করে শ্বাস টেনে নিল। হৃৎপিণ্ড থমকিয়েছে। অন্যদিকে রোজার শরীর শক্ত হয়ে এলো। মেন গেট বন্ধ করে দিতে বলে, ওকে আমি চিন্তা পোড়াবো। গোপন পথের ছোট্ট গেটে মেলে ধরা হয়েছে বাহির থেকে। ইতিমধ্যে কয়েকটি গাড়ি অপেক্ষারত তাদের জন্য। কালো গাড়ির ব্যাকসিটের ডোর ক্লান্ত মেলে ধরতেই আদিল নুইয়ে রোজাকে বসিয়ে দিল সিটে। পাজোড়াও সিটে তুলে নিয়ে জিজ্ঞেস করলো, বেশি ব্যথা করছে? রোজা হতভম্বের নয় মাথা নাড়িয়ে পৌঁছালো, বেশি না। আদিল দৃষ্টি থেকে পা সরিয়ে
ফেলল রোজার মুখে। গাড়ির মৃদু আলোয় কাছ থেকে দেখলো ফ্যাকাশে সুন্দর মুখটা। আদিল নরম গলায় আওড়ালো, বসো, বের হবো কিছুক্ষণের মধ্যে। আদিল সরে আসতে চাইলে অনুভব করলো তার হাতের উপরে একটা নরম হাতের উপস্থিতি। রোজার চোখে মুখে ভয়, কণ্ঠ কাঁপে। ছেড়ে দিন না, আপনি কেন করছেন? আদিল দেখলো ভাষা চোখ দুটো, ঘামর্ত মুখ, গোলাপি ঠোঁট, পুরো মুখে নজর বলে অবশেষে চোখে চোখ রাখলো। রক্তলাল চোখে চেয়ে রোজার শ্বাস থমকালো, পলক ফেলতেও ভুলে গেল। আওড়ালো আদিল, যাকে আমি কোথায় রাখবো বুঝে পাই না, মাথায় নাকি বুকে, তাকে নিয়ে এমন বাজে কথা বলা মানুষ কিভাবে বাঁচিয়ে রাখি? ও এখনো পৃথিবীর বুকে শ্বাস ফেলেছে, আমি নামতে পারছি না। রাগে গা কাঁপছে, মাথা কাজ করছে না। আমার রক্ত টকবক করছে রোজ। আমি সিংহ হলে ওকে এতক্ষণে ছিঁড়ে খেয়ে ফেলতাম। মানুষ তো, শুধু পুড়িয়ে ফেলবো চিন্তা। রোজা চোখ বুঝলো শক্ত করে, অনুভব করলো আদিল সরে গিয়েছে, অথচ রোজা তাকানোর সাহস পেল না। দু হাতে চোখ মুখ ঢেকে মাথা নুইয়ে রাখলো। নাকে ভেসে এলো পেট্রোলের তীব্র গন্ধ, ভেসে বেড়ালো গর্জন। তখনই ড্রাইভিং সিটে উঠে বসলো ক্লান্ত। রোজা তাকালো ভেজা চোখে। ক্লান্ত গাড়িটা ডাইভ করে একটানে বের করে নিয়ে এসেছে, থামিয়েছে ম্যানশন থেকে অনেকটা দূরে। অথচ রোজা স্পষ্ট দেখতে পেল আদিল মির্জাকে। ঠোঁটের ভাঁজে পিষ্ট করা ধরা সিগারেটটা চালিয়ে জ্বলন্ত লাইটার ছুরি মারল পেট্রোলের ওপরে। দাও দাও করে চলে উঠল আগুন। বাতাসের গতির চেয়েও দ্রুত আগুন ছড়িয়ে পড়ল চতুর্দিকে। রোজা হতভম্ব চোখে দেখল সেই দৃশ্য। ঠান্ডা হয়ে এলো হাত পা। দিকপল চ্যাটার্জি চোখ বুঝলেন হতাশায়, কপাল ধরে বললেন, কি দরকার ছিল এসবে? পোলাটারে গোপনে আউট করে দিতে পারত না? এইভাবে কাইসারের সাথে লাগাটা ভালো হয় নাই, শত্রু বাড়ালা। আদিল সে কথার জবাব দিল না। ওখানে দাঁড়িয়ে থেকে পড়তে থাকা ম্যানশন দেখে গেল। মেইন গেট খোলার জন্য তখন যুদ্ধ করা হচ্ছে। চিৎকারের শব্দে আশপাশটা জুড়ে ছমছমে পরিস্থিতি। অন্যদিকে জবাবের আশার নেও দিকপল চ্যাটার্জি। তিনি ভিন্ন একটা গাড়ি ব্যাক সিটে উঠে বসেছেন। কাজ নামিয়ে তাকালেন আদিলের দিকে, দীর্ঘশ্বাস ফেলে বললেন, হঠাৎ করে সিয়ামের কথাগুলো হলরুমের সাউন্ড সিস্টেমে কিভাবে শোনা গেল? কারো হাত আছে এখানে? আমার সন্দেহ হচ্ছে এক নজরে। আদিল ফিরে তাকালো না, অনুভূতি শূন্য গলায় বলল, যেই দে, তা আমার কাছে ইম্পর্ট্যান্ট না, দিকপল চ্যাটার্জি বলে গেলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ছোট ভাই, আমার ধারণা সত্যি হয়। তবে জানার বড় আগ্রহ আছে যে তার এটা করে কি করে হাসিল হলো। এখানে আমি গুরুতর ষড়যন্ত্রের গন্ধ পাইতাছি আদিল। ম্যাডাম আছে সঙ্গে, ফেরার তারা কইর না এই রাত বিরেতে। আশেপাশে কোথাও উঠো, পরে দেখা হইব। দিকপল চ্যাটার্জি হাত নাড়িয়ে ইশারা করতেই ড্রাইভার গাড়ি স্টার্ট করলেন। গাড়িটা চোখের পলকে বেরিয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ফিরে এসেছে শান্ত। এলেন ধ্রুব নেই, সে সামনের দিকে। মেইন গেটটি আটকে রাখার দায়িত্ব আছে। আদিলের পেছনে দাঁড়িয়ে শান্ত এলেন। তাদের পেছনে ম্যানশন জুড়ে দাও দাও করে চিৎকার, আগুন, আওয়াজ আরও জোরালোভাবে চলেছে। অনেকেই তো আটকে আছে, আগুনে দৌড়ে এসে ছুটেছে এদিকেও। তাপ অনুভব করা যাচ্ছে। সিগারেট শেষে টান দিয়ে সোজা জমিনে ফেলে পায়ে পিষল আদিল। কদম বাড়ালো অবশেষে, পিছু নিল শান্ত। এলেনও, বেরিয়ে এলো, গেটও আটকে দিল। অন্ধকার রাস্তায় গাড়ি চলছে সাধারণ গতিতে। পিনপতন নীরবতা বলছে। রোজা চেয়ে আছে তার পাশের বন্ধ জানালার কাছে। বাইরের দৃশ্য দেখার বদলে কালো চোখে ভাসছে একটি চোখা মুখ, তীক্ষ্ণ দুশোর চোখ। আদিল মির্জা অবলক তাকিয়ে আছে তার দিকে। রোজা দেখতে পারছে অনেকক্ষণ যাবতই চেয়ে আছে। কেন চেয়ে আছে এভাবে? কি দেখছে এত? তা জিজ্ঞেস করার সাহস রোজা নেই। যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরতে চাইছে। একটু একা থাকতে চায়, তার মস্তিষ্ক কাজ করছে না। এত মানসিক চাপ পড়েছে। অথচ হঠাৎ করে লক্ষ্য করলো গাড়িটা ফেরার পথে যাচ্ছে না, উল্টো এক অপরিচিত রাস্তা দিয়ে যাচ্ছে। রোজা ফিরে তাকালো, হতবাক হয়ে প্রশ্ন করলো, গাড়ি কোথায় যাচ্ছে? আদিলের কণ্ঠ খসখসে শোনালো, ফার্ম হাউস। রোজা মুখে আমাবস্যা নামলো যেন। কি? কেন? বাড়ি থেকে গাড়ি নিতে বলুন, রীতি অপেক্ষা করছে আমার। ঘুমিয়ে পড়েছে। রোজার কণ্ঠ হিমালয় ছিল প্রায়। তো উঠে খুঁজবে, আমি বাড়িতে ফিরবো, গাড়ি ঘোরাতে বলুন। আদিলের কণ্ঠ ভীষণ স্বাভাবিক তখনও, অভিব্যক্তির কোনো পরিবর্তন এলো না। আপনার সাথে আলাপ আছে, বাড়ি ফিরলে ডিস্টার্ব হব। রোজা হৃৎপিণ্ড থমকে এলো বুঝি। হাপে তেজ করে উঠে, গাড়িতে বলুন। যদি ওদের সামনে বলতে না চান 2 মিনিটের জন্য না হয় বেরোবে। আদিল নির্বিকার। গাড়ির স্পেস ভীষণ ছোট আমার আলাপের জন্য। রোজার মুখ থেকে সব রক্তবোধে সরে গিয়েছে। কিসের ইঙ্গিত দিচ্ছে তা বোঝার মতো বয়স তার বহু আগেই পেরিয়েছে। আতঙ্কে ধরপড়িয়ে উঠল সে। গাড়ি ঘোরাতে বলুন এক্ষুনি। আদিল চোখ পা ধরল রোজার ছটপটিয়ে উঠতে চাওয়া পা দুটো। আওড়ালো, শান্ত হন, পায়ে ব্যথা পাবেন। রোজার গলার ভেতরটা শুকিয়ে এলো। তার কোনো কথাই শোনা হলো না। গাড়ি চলছে আপন গতিতে। হঠাৎ শান্তর কণ্ঠ নিস্তব্ধতা ভাঙল। বস আমাদের ফলো করা হচ্ছে।
বলে গলাটা ছাড়লো। সম্ভবত রিনা সওদাগর, গাড়ির নাম্বার প্লেট তাই বলছে। ক্লান্ত মুখ পাকালো, শুধরালো না। বলতে বলতে কাজ নামালো। পিস্তলটা বের করে দুটো গুলি ছুটতেই পিছু আসা গাড়ি ঝাঁকি খেয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে তীব্র শব্দ ভেসে এলো। শহরের কোলাহল থেকে দূরে বিস্তীর্ণ সবুজ প্রান্তরের মাঝখানে দাঁড়িয়ে আছে যে ফার্ম হাউসটি, তার সামনে সুবিশাল গেট মেলে ধরে রাখা হয়েছে। গাড়ি দুটো প্রবেশ করলেও দ্রুত পেছনে। গেট বন্ধ করে দেওয়া হয়েছে তাৎক্ষণিক। চারিপাশে উঁচু চিমুল, কৃষ্ণচূড়া আর আম গাছের সারি প্রকৃতির প্রাচীরের মতো ঘিরে রেখেছে। মূল ভবনটি দুতলা, আধুনিক স্থাপিত্য, অন্যরকম গ্রামীণ সৌন্দর্যের নিখুঁত মিশ্রণ। সাদা দেওয়ালের গায়ে লাইটের হলুদ আলো পড়েছে। গাড়ি এসে থেমেছে বাড়ির সামনের পথের রাস্তাটুকুতে। গাড়ি থেকে বেশ দূরত্ব নিয়ে দাঁড়িয়েছে এই ফার্ম হাউসের দায়িত্বে থাকা আমিনুল রশিদ, সাথে 4 জন গার্ড। এলিন এসে ব্যাকসিটের ডোর মেলে ধরেছে। আদিল বেরিয়ে আসতেই তারা সালাম জানালো। আদিলের চোখে পড়ল বড় লোনের ওপরে, নরম ঘাসের উপরে কাঠের টেবিল চেয়ারে সাজানো, পাশে ছোট্ট আগুন জ্বালানোর স্থান। একটু দূরে একটি লোক আছে, পাশেই ল্যাম্পপোস্ট। ল্যাম্পপোস্টের আলোয় রোজার সতর্কিত চোখমুখ দেখা যাচ্ছে। আদিল ঘুরে এসে খুলল রোজার পাশের ডোর। রোজা ঠাই বসেছিল। আদিল কথা খরচ করলো না, কোলে তুলে নিল 2 হাতে, কদম বাড়ালো ভেতরের দিকে। বিশাল লিভিং রুম পেরিয়ে উঠে এলো দোতলায়। কয়েকটি রুম ডিঙিয়ে এলো পরিচিত রুমে। উঁচু ছাদ, বড় কাছের জানালা আর পাথরে তৈরি ফায়ার প্লেসের ঘরটিকে আভিজাত্যের ছোঁয়া দিচ্ছে। বারান্দায় দরজা খোলা থাকে, ফলে চিচি পোকার ডাক ভেসে আসছে। রোজা সতর্ক হয় মুষড়ে ওঠার নামার জন্য। আদিল বাধ্য, তখনই নামলো। রোজা জমিনে পা ফেলে বুঝলো সে হাঁটতে পারছে। তার মানে হাড় ভাঙেনি। দ্রুত দূরত্ব বাড়ালো, সামান্য ব্যথায় কেঁকিয়ে ওঠে। অথচ পর মুহূর্তে দ্রুত দরজা লাগানোর ড্রিম ড্রিম শব্দে কেঁপে উঠল পুরোপুরি। ঘুরে তাকাতেও পারল না। তাৎক্ষণিক ঘূর্ণিঝড় বয়ে গেল তার ওপরে। ঘরটা চলে গিয়েছে আদিলের শক্তপোক্ত রুক্ষ হাটের আয়ত্তে। রোজার মাথাটা করিয়েই ঠোঁটের ভাঁজে ভাঁজে চেপে বসালো তার সিগারেটের পুরন্ত ঠোঁটচোরা। রোজা ধরপড়ে তাকিয়েছিল বলেই দৃষ্টি মিলল সর্বনাশা ওই তীক্ষ্ণ বিভাসিত দৃষ্টিতে, যেখানে এবারে আর ছাড় পিছানোর কোনো চিহ্ন নেই। আদিল চেয়েই থেকেই নিজের ঠোঁটের প্রগড়তা বাড়ালো। রোজা চোখ বুঝল শক্ত করে। অনুভূতির তীব্রতায় এতটাই জোরালো যে ঠোঁট পাকা চোখের জলে গাল ভিজল। ঠোঁট ছেড়ে দিল আদিল। ঠোঁট স্পর্শ করলো সেই ভেজা চোখে। রোজা শেষ চেষ্টা করে গেল, জোর করবেন। আদিল থামল না। রোজার ছোট শরীরটা নিজের ভারী শক্তপোক্ত দেহে পিছিয়ে রেখে তার সারা মুখে ঠোঁট ছুঁয়ে গেল। করছি। আই এম ফোর্সিং ইউ, রানী। ইউর হাজব্যান্ড ইজ ফোর্সিং ইউ। আমি আপনার মতো জীবনসঙ্গী চাইনি। আপনি আপনার এই কালো সাম্রাজ্যের রানী হতে চাইনি এমন অর্থ সম্পদ। আদিলের মুখে চলে এলো সংবেদনশীল ঘাড়ে। কাকে চেয়েছ? ওই বলদটাকে? রোজা মিঙে গেল, স্বর কাঁপল। না চাইতেও আপনার নামে 3 কবুল পড়ে আমি জড়িয়ে গিয়েছি। 10 ঘাট কেন, 2 ঘাটের পানি খাওয়া আমার স্বভাব নেই। তাই এই জন্মে। রোজার কণ্ঠে থমকে আসে। আদিল মির্জার গভীর কণ্ঠ ফিসফিস করে ভেসে বেড়ায়। তুমি শুধু আমার। প্রধান সড়ক জুড়ে একটা ভাঙাচোরা গাড়ি ভয়ঙ্কর গতিতে ছুটে চলেছে। বারবার লেন বদলাচ্ছে, গতি বাড়াচ্ছে এবং বাড়িয়েই যাচ্ছে। পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক হয়ে যাচ্ছিল। এই বুঝে গুরুতর সড়ক দুর্ঘটনা ঘটে যাবে। গাড়িটিকে পেছন থেকে ধাওয়া করে যাচ্ছে আরেকটি গাড়ি। ক্রমশ প্রচেষ্টা চালাচ্ছে সামনের গাড়িটি সামনাসামনি হবার। এক পর্যায়ে যখন হলো, হাসান চিৎকার করে ওঠে, বস বস বস, স্লো ডাউন। রিনা যেমন কোনো কথা শুনতে পেল না, ফিরে তাকালো না। ক্রমশ বেগে বাড়িয়ে ছুটে চলেছে নিজের মতো। সামনে পেছনে ডানে পায়ে কোথাও কোনো তার মনোযোগ নেই। নিজের দুনিয়াতেই মগ্ন। চোখের সামনে ভেসে উঠেছে রোজা নামের মেয়েটার দাপটে গর্বিত মুখখানা। ওই মেয়ের বলা এক একটা কথা তীরের মতো এসে বেঁধেছে হৃৎপিণ্ডে। এত দক্ষতা, দাপট ওই মেয়ে কিভাবে দেখাবে যদি না আদিল মির্জা দেয়? নিজের ব্যক্তিগত নিজের ডান হাত দিয়েছে। এত মূল্যায়ন করে ওই মেয়েকে। ভালোবাসে কি? রিনার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হতে শুরু করে। কানের ভেতরে বোধ হয় পোকামাকড়ের উৎকৃপ বেড়েছে। জোরে সোরে একটা বাচ্চার মিষ্টি ডাক পুনরাবৃত্ত করে চলেছে। বাচ্চা ডেকেছে সমানে, মম, মা, মা, মাম্মাম, মম। সে ডাকে কিছু একটা আছে, কোনো অলৌকিক শক্তি। রিনার দুনিয়া এলোমেলো হয়ে এলো সে ডাকে। হৃৎপিণ্ড থমকে গেল। ভেতরে চলা তাণ্ডব এবারই চোখে মুখে কণ্ঠে প্রকাশ পেল। হাউমাউ করে উঠল রিনা, ঝাপসা চোখের দৃষ্টি দুটো। দ্যাটস মাই ফ্যামিলি, মাই হাজব্যান্ড, দ্যাট ইজ আমিরা ইজ মাই চাইল্ড, মাইন। হাসান রিনার গাড়িটার সামনে গিয়ে থামানোর প্রচেষ্টায় তখনও আব্য হতো।
বস, কথা শুনুন। বস, বস, রিনা। সামনে থেকে দ্রুতগতিতে একটা পিকআপ ট্রাক ছুটে এসেছে। ট্রাকটি নিজের সর্বোচ্চ চেষ্টা করেছে রিনার তেড়ে আসা গাড়িটি এড়ানোর। এক পর্যায়ে এড়াতে পারলেও রাস্তার ডিভাইস ধরে ধাক্কা খায়। রিনার গাড়ি না থামলেও হাসানের গাড়ি থামলো এসে। ট্রাক চালাচ্ছিলেন এক 50 ঊর্ধ্ব ভদ্রলোক। কোনো ক্ষতি হয়নি, তবে ভদ্রলোক রাগান্বিত হয়ে আছে। চেঁচাতেও পারেননি। হাসান জানালার কাছ নামিয়ে 5,000 টাকা ভদ্রলোকের হাতে ধরিয়ে কোনো রকমে বলে গেল, মাফ করবেন আঙ্কেল। হাসান পুনরায় ছুটল। ইতিমধ্যে রিনার গাড়ি প্রবেশ করেছে সৌদাগর বাড়িতে। গাড়ি থামতেই রিনা এলোমেলো চুল, বিধ্বস্ত মুখ আর নগ্ন কদমে ছুটেছে ভেতরে। আলমগীর সৌদাগর সবেমাত্রই সোফা ছেড়ে উঠতে নিয়েছিলেন। রাত হলো বেশ, ঘুমোতে যাবেন। এই সময় মেয়েকে এমন অবস্থায় প্রবেশ করতে দেখে সামান্য বিচলিতই হন। এই অবস্থা কেন? কি হয়েছে? কিছু হয়েছে? রিনা জবাব দিল না। সোজা এসেই বাবার পায়ের কাছে শব্দ করে দুহাঁটু করে বসে পড়ল। হাঁটুতে ফ্লোর স্পর্শ করার কটমটে এক তীব্র শব্দ ভেসে বেড়ালো। তাতে তেমন কোনো ভাবান্তর দেখা গেল না। রিনার মধ্যে ঝাপসা চোখের দৃষ্টি শূন্য আছে। এ যাত্রায় দ্রুত প্রবেশ করলো হাসান। আলমগীর সাহেব তাকালেন হাসানের দিকে, ধমকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? হাসানের কিছু বলতে হলো না। রিনার কোনো প্রাণহীন প্রাথমিক কণ্ঠ ভেসে এলো, ড্যাড, আমি আমি পস্তাচ্ছি, আমি ভীষণ পস্তাচ্ছি। বলতে রিনা চিৎকার করে কেঁদে ফেলল, ড্যাড, ড্যাড, আমি আমি খুব কষ্ট পাচ্ছি। আমার বাচ্চা অন্য কাউকে মা ডেকেছে। আমি এটা সহ্য করতে পারছি না। আমি কোনো দায়িত্ব নেইনি। কেন তখন ওকে আমি ফেলে এলাম? আমার বাচ্চা আমাকে চেনে না, আমাকে জানে না। আলমগীর সওদাগর দৃষ্টি মেয়ের উপর থেকে নড়ল না অনেকক্ষণ। রিনা বলে গেল কাঁদতে কাঁদতে, আমি আদিল বাদে কাউকে ইম্পর্ট্যান্ট মনে করিনি। আমি শুধু ওকেই চেয়েছিলাম। ওই বাচ্চাও আমার জন্য শুধু আদিলকে পাবার রাস্তা ছিল। যখন বুঝলাম ওই বাচ্চার প্রতি ওর কোনো মায়া নেই, আমি দ্বিতীয়বার ভাবিনি বাচ্চাটাকে ফেলে দিতে। অথচ আজ যখন আমার বাচ্চাকে শুনলাম অন্য কাউকে মা ডাকতে, আমি সহ্য করতে পারিনি। আমার দম বন্ধ হয়ে আসছে। আলমগীর সওদাগরের কণ্ঠ শোনালো গম্ভীর, আমি তখন তোমাকে বলেছিলাম একটা বাচ্চা পালা অত ঝামেলার না, টাকা পয়সা খরচা হতো শুধু। কিন্তু তুমি জেদ ধরলে। ওই বাচ্চা রাখবেই না। রিনার মাথা নুয়ে পড়ল বাবার পায়ের কাছে। অজোরে চোখের জলে ভাসল ফ্লোর। কণ্ঠ থেমে এলো, ভেঙে গেল। আমার সাথে এমন কেন করলো ও? আমাকে বুঝলো ও বাচ্চা চায় না, অথচ যখন ফেলে এলাম ওই বাচ্চা নিয়ে গেল। এমনভাবে নিল যে আমি টের অব্দি পাইনি। একটা কাকপক্ষীও জানেনি আদিল মির্জার জলজান্ত সদ্য জন্মানো বাচ্চা পালছে। এমনভাবে সুরক্ষায় রেখেছে যে আমি গোটা একটা বছর জানতে পারি বাচ্চা ওর কাছে। ওই দিন আমি আজও ভুলতে পারিনি ড্যাড। ওই আদিলকে আমি আজও বলতে পারিনি। বাচ্চাটা তো আমি জন্ম দিয়েছি। আমার পেটের বাচ্চাকে এত ভালোবাসতে পারলে আমাকে কেন মেনে নিতে পারলো না? আলমগীর সওদাগর দীর্ঘশ্বাস ফেললেন। করুণা হলো তার। নাতনি হিসেবে ওই বাচ্চার মুখও তিনি আজ অব্দি দেখতে পারেননি। জানেন না দেখতে কেমন, শুনেছেন আদিলের মতো দেখতে। চোখ বুঝে নিজেকে শান্ত করলেন, হাতটা ধরে রাখলেন মেয়ের মাথায়। এভাবে কান্নাকাটি করলে হবে? যা হওয়ার হয়ে গিয়েছে। যা নিজের তা এভাবে এভাবে না এলে কেড়ে নিতে হয়। রিনা শিখায়নি? রিনার কণ্ঠ বুঝে এলো, তুমি দেখোনি ড্যাড, ওই মেয়েটার মাথায় করে রেখেছে কি পরিমাণ ডেসপারেটও। কায়সারে ভ্যাকনিকে পুড়িয়ে ফেলেছে জাস্ট বিকজ ছেলেটা বাজে কথা বলেছে। আলমগীর সওদাগর ধীরে সুস্থে শুধালেন, কি করতে চাও এখন? ভেজা চোখ তুলে তাকালো রিনা। বাবার চোখে চোখ রেখে বলে গেল, ওটা আমার ফ্যামিলি, বাচ্চা, হাজব্যান্ড সব আমার। আমি আমার ফ্যামিলি চাই। আলমগীর সওদাগর দৃঢ়ভাবে বললেন, তাই হবে, সব তোমার হবে। এবার ওঠো, ওই মেয়েকে সরিয়ে ফেলবো। প্রোটেক্ট থাকবে। কিভাবে সরাবে? দেখলে না গতবার কোন পর্যায়ে গেল আদিল, কি পাগলামো করেছে। ওই মেয়ের ফ্যামিলি আছে না, কান টানলে মাথা আসবে। রিনা স্বস্তি পেল না, উঠল না, শূন্য চেয়ে আস্তে করে ডেকে গেল, আদিল, আদিল, আদিল। রিনার চোখে আজও পরিষ্কার ওই দিনটার সেই আশ্চর্যজনক দৃশ্য। আজও চমকে থমকে আছে সে, একাকার হয়ে পড়ে। তার পরিচিত আদিল মির্জার সাথে ওই দিনকার আদিল মির্জার কোনো মিল ছিল না, বিন্দু মাত্রও না। ওই আদিল মির্জা ছিল একজন বাবা, আমিরার বাবা। বস, ইম্পর্ট্যান্ট নিউজ। রিনার নির্বিকার চোখে মুখের পরিবর্তন এলো না। পাতলা করণের ওপরে থাকা টমাটে রঙের পুরুষকে সরালো না, মাথাটা ঘুরিয়ে শুধু তাকালো বন্ধ দরজার দিকে। বিরক্তি নিয়ে শুধালো শুধু, কার ব্যাপারে? আদিল মির্জা। রিনা থামলো, নগ্ন দেহের উপরে থেকে সরিয়ে দিল পুরুষটিকে। পাশ থেকে নাইট ড্রেসটি গায়ে জড়াতে জড়াতে প্রশ্ন করে গেল, কি হয়েছে, কোন খবর? বলতে বলতে বিছানা ছেড়ে নামলো রিনা। তাড়াহুড়ো ভঙ্গিতে বেরিয়ে এলো রুম ছেড়ে। দাঁড়িয়ে আছে হাসান সহ তার পার্সোনাল আরও দুটো বডিগার্ড। হাসানের দৃষ্টি নোয়ানো। একটা বাচ্চাকে দেখা গিয়েছে আদিল মির্জার সাথে। রিনার কণ্ঠ হিমালয় ছিল প্রায়। বাচ্চা? জি, সম্ভবত 1 বছরের একটা বাচ্চা।
রিনা হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। কোথায় দেখেছিস? হাসান ফোন বের করলো, একটা ভিডিও প্লে করে সামনে ধরলো। রিনা হম্বিতম্বি করে ফোনটা দু হাতে নিয়ে চোখের সামনে ধরলো। ভিডিওতে থাকা পুরুষটিকে চিনতে অসুবিধে হলো না। কালো থ্রি পিস স্যুট পরা নেই, লম্বা চওড়া একটা শরীর, গাড়ি থেকে বেরিয়ে দাঁড়িয়েছে। এক হাতে একটা বাচ্চা বুকের কাছে জড়িয়ে রেখেছে ভীষণ যত্নের সাথে। পরনের কাপড় চোপড় বলে দিচ্ছে, মেয়ে বাচ্চা ওটা। তাদের ওপরে ছাতে ধরে রেখেছে শান্ত। বাচ্চাটিকে নিয়ে আদিল কোম্পানিতে প্রবেশ করেছে। রিনার হাত থেকে ফোন পড়ে গেল। দুলে উঠল তার দুনিয়া। সে কম্পিত গলায় আদেশ করলো, হাসপাতাল থেকে খোঁজ নে বাচ্চাটার সম্পর্কে। হাসান সময় নেয়নি, খোঁজখবর নিয়ে এসে জানালো রিনার অনুমান সঠিক, বাচ্চা আদিল মির্জার কাছে। জন্মের পরপরই নিয়ে গিয়েছে। রিনা ঢোক গিলল, আওড়ালো, এখনো কোম্পানিতে? জি বস। রিনার সময় অপচয় করে না, ওভাবে ছুটে বেরোলো বাড়ি থেকে। গাড়িতে উঠে বসলো। তার গাড়ির পেছনে হাসানও বেরিয়ে পড়েছে। সময় লাগলো না বেশি। রিনার ওই ফ্ল্যাটে আদিলের কোম্পানির কাছাকাছি। মিনিট 10 লেগেছে। কোম্পানি থেকে একটু দূরে গাড়িটা আড়াল করে পার্ক করলো রিনা। তার পেছনেই হাসান। সময় করালো আর গড়িয়েই গেল। বিকেল ডুবলো, এই বুঝি ডুবে যাবে সন্ধ্যা। ঠিক ওই সময় তোড়জোড়ে শব্দ ভেসে এলো। কোম্পানি পার্কিং লট থেকে বেরোলো 4টা গাড়ি। রিনা ফলো করলো দূর থেকে। গাড়িগুলো থেমেছে একটা বেবি শপের সামনে। দোকান ভর্তি বাচ্চাদের সামগ্রী। আদিল মির্জা বেরোলো ফের। রিনা স্পষ্ট সামনাসামনি দেখলো এবার। গভীর নয়, ভীষণ শান্ত মুখ। চোখের দৃষ্টি শক্ত নয়, ভীষণ নরম। এক হাতে বুকের কাছে রাখা বাচ্চাটা বোধহয় সজাগ, শব্দ করছে। বিপরীতে মাথা নুইয়ে আদিল আওড়াচ্ছে কিছু। পুরো দলবল নিয়ে প্রবেশ করলো শপে। বেরোলো 4-5টা ব্যাগ সহ। রিনা থমকে রইল ওখানেই। এতক্ষণ ছি, তার জানা নেই অতীত শেষ। শুধু ঢাকা শহর নাই, দেশের বিভিন্ন প্রান্তে আদিল মির্জার অসংখ্য সম্পত্তি ছড়িয়ে ছিটিয়ে আছে। বিলাসবহুল বাংলো, অট্টালিকা, আধুনিক বাড়ি, মূল্যবান জমিজমার মালিক সে। শহরের অভিজাত এলাকাগুলো তার একাধিক বাসভবন আছে। এই ফার্ম হাউসটিও তাদের একটি। ওখানে এর আগেও অসংখ্যবার আসা হয়েছে ক্লান্তর, তারপরও মন ভরে না। এতটা আরামদায়ক জায়গা এটা, চোখ জুড়িয়ে আসে। লেকের দিকটায় দৃষ্টি পড়তেই শুনতে পেল শান্তর আগামাথাবিহীন প্রশ্ন, কি মনে হয় তোদের, বস কি পারবে ভোজনটা পুরোপুরি করতে এবার? শান্তর প্রশ্নে এলেনের মুখ থমথমে হয়ে এলেও ক্লান্তর অভিব্যক্তির তেমন আহামরি পরিবর্তন এলো না। এলেনের অমন ধারালো দৃষ্টির সামনে শান্ত একটা সিগারেট ধরাতে ধরাতে বলে ফেলল, কি আমার বেশি হ্যান্ডসাম লাগতাছে? খসখসে খমখম করে দুটো চুমু খেতে চাস? ক্লান্ত নির্বিকার চোখ মুখে আওড়ালো, চুমু খমখম করে আবার কিভাবে খায়? এলেন নাক মুখ কুচকে আছে। শান্ত চোখ মুখ দেখে এবারে আগ্রহ নিয়ে প্রশ্ন করলো, তুই পেরেছিস? তোর ভোজন কি কমপ্লিট? সিগারেটটি মুখে শান্ত কেসে উঠল। কেসে কষে নিজেকে স্বাভাবিক করে বুকটা ফুলিয়ে গর্বিত হয়ে বলল, ভাইয়া এত হালকা নিও না আমাকে। বিয়ের রাতেই শেষ, গাড়িতেই, বুঝেছ? এলেন মিচকে হাসলো, তাই? যদি মিথ্যে বলে থাকিস তাহলে আমার অভিশাপ থাকবে যে তোর কপালে কয়েকটা মাসের ভেতরে ভোজন হবে না। শান্ত ধরপড়িয়ে গিয়ে চেপে ধরলো এলেনের মুখ, দাঁতে দাঁত পিষল। তোর এটা মুখ নাকি রাইফেলসলা? চুপ কর, এই অভিশাপ দিলে মরেই যাব। ধ্রুব শব্দ করে হাসছে। শান্ত গাড়িতে পিঠ এলিয়ে তাকালো দোতলার দিকে। জানালার পাতলা পর্দার ওপাশে দুটো শরীরের অবছায়া বোঝা যাচ্ছে। দ্রুত দৃষ্টি ফিরিয়ে এলো, সরে এলো ওখান থেকে। পিছু পিছু গেল বাকিরাও। রোজের কানের কাজটাই কতটুকু বেঁচে গেল অনেকটা সময় যাবৎ। কি নির্দ্বিধায় লোকটা এমন কথাগুলো বলে ফেলে। দুদিনের পরিচয়ে কেউ কাউকে এতটা চাইতে পারে? অসম্ভব। তুমি শুধু আমার। রোজার এই মুহূর্তে আসলে মনে হলো সে আসলে আদিল মির্জাই। ভুল বলেনি তো, তার অধীনে, তার দায়িত্বে। রোজার আশেপাশে মানুষও তার ইশারাই থাকে। রোজার জীবন চলেছে তার ইশারাই। তার চলাফেরা, তার দৃষ্টি সীমানাও আদিল মির্জার চাওয়া মোতাবেক ঠিক হয়। রোজার হৃৎপিণ্ড থমকে গেল ভয়ে। তার জীবনে যারা হাতের মুঠোয় থাকে তাকে কিভাবে ভয় লাগে না? রোজার সাহসে এখনই ভেঙে চুরে নিমিষেই বিনাশ ঘটে। আদিল তখনও এগোচ্ছে। তার এক একটি দৃঢ় কদমের আক্রমণের তোপে পড়ে সঙ্গে সঙ্গে সামনে পেছোতে বাধ্য হচ্ছে রোজা। নীরবতা ভাঙল রোজা মিহিকণ্ঠের আসমিক প্রশ্নে, আমার চাওয়ার দাম নেই তাই তো মিস্টার মির্জা? জবাবটা এলো সময় নিয়ে, আছে আপনার চাওয়ার দাম, তবে ততক্ষণ যতক্ষণ আপনার চাওয়া আমি। আমার বাহিরে আপনার আর কোনো চাওয়া থাকতে পারে না মিসেস মির্জা। রোজা সতর্কতার সাথে পেছোতে পেছোতে এসে পৌঁছিয়েছে জানালার কাছে। পিঠ স্পর্শ করেছে পর্দা। আদিল এক হাতে চলে এলো রোজার ডান কাঁধের ওপরে, গিয়ে থামলো পেছনে, ঠিক কাছের ওপরে। আদিল ফিসফিস করে, I wanna know how passionate I want last night, my beloved.
ক্যান ইউ ইলারোবেট প্লিজ? রোজা প্রস্তুত ছিল এই কথার জন্য। সে জানতো তাকে ধরা হবে, জিজ্ঞেস করা হবে। কিন্তু যখন সত্যি এত কাছ থেকে প্রশ্নটা আদিলের গভীর কণ্ঠ থেকে বেরোলো, রোজার শ্বাস আটকে গেল গলায়। হতবিহ্বল হয়ে তাকাতেই ধূসর চোখের দৃষ্টি পড়তেই লজ্জায় কাটা দিয়ে উঠল। চোখ মুখ বুঝে কোনো রকমে আওড়ালো, জাস্ট আ ক্যাজুয়াল রিমার্ক। কেমন হয় এই ক্যাজুয়াল রিমার্ককে সত্য রূপান্তরিত করে ফেললে? রোজা সরে যেতে চাইলো পাশ কাটিয়ে, পারল না। আদিল আটকে ফেলল তার বাহুর মধ্যিখানি। আমাকে ভয় পাচ্ছ কেন? ওদের সামনে চটপট দেখানোর সময় তো বিন্দুমাত্র দ্বিধাও দেখাওনি। ভয় তো দূরের বিষয়, নির্দ্বিধায় বলেছিলে। রোজা চোখ তুলে তাকালো না, দৃষ্টি রাখলো আদিলের বুকে। শার্টের কয়েকটা বোতাম খোলা, উন্মুক্ত বুক থেকে চোখ সরালো। কণ্ঠে খাতে নামলো তার, জবাবটা আওড়ানোর মতো এলো। তাদের থেকে রক্ষা করার জন্য আপনি আছেন বলেই ভয় লাগেনি, কিন্তু আপনার থেকে রক্ষা করার মতো কেউ নেই, তাই ভয় হয়। পিনপতন নীরবতা বয়ে গেল। রোজা থমকে ছিল। যখন কোনো প্রতিক্রিয়া শুনল না, দেখতে পেল না, আশ্চর্য হলো। দ্বিধা নিয়ে যখন তাকালে দেখলো আদিলের হতভম্ব চোখ মুখ। এই চোখ কি হচ্ছিল জানা নেই তার, তবে নিজের সর্বনাশ ব্যতীত যে আর কিছু ছিল না। রোজা উপলব্ধি করলো তার হৃৎপিণ্ড লাফাচ্ছে। তাকিয়ে থাকতে পারল না আর, দৃষ্টি নামালো। অনুভব করলো সময় নিয়ে আদিলের রুক্ষ হাতটা তার গাল ছুঁয়েছে। নরম গালটা খসখসে হাতে বুলিয়ে গেল অনেকটা সময় ধরে। মাথাটা নুইয়ে এলো আদিলের, কপাল থামলো তার কাঁধে। কিছুক্ষণ অমন ভাবেই থাকলো আদিল। নড়ল না রোজাও, ঠায় দাঁড়িয়ে আছে, চেয়ে আছে আদিলের মাথার দিকে। এলোমেলো চুলগুলো হালকা বাতাসে নড়েছে তিত্তির করে। আদিলের ভারী অদ্ভুত স্বর শোনা গেল, যেই ভয় তোমাকে আমার সাথে বেঁধে রাখবে, ওই ভয় থাকুক রোজা, শুধু আমার জন্যই থাকুক। এই দুনিয়ার কাউকে ভয় করতে হবে না তোমার। আমি আছি তাদের আগে। তোমাকে ছোঁয়ার আগে তাদের আমাকে ছুঁয়ে যেতে হবে। রোজা চোখ পুছল, চোখের সামনে ভেসে বেড়ালো বৃষ্টির দিন, কাঁধে মাটিতে ভেজা পা জোড়া মোছানো সেই আদিল কানে ভেসে এলো। 18 বসন্ত সুখের চাদরে কাটিয়ে বাকিটা বসন্ত জীবিত লাশের মতো কাটিয়েছি। স্বর্গ থেকে নেমে পড়েছি নরকের মতো এই কালো দুনিয়ায়। বাদ বাকিটা জীবন কাটাতে এই নরককে স্বর্গ বানিয়ে দেব তুমি পাশে থাকলে। রোজা চোখ ভিজে উঠল, জানল না কেন, অনুভবও করল না তার গাল ভেজা। শুধু বুঝলো সে প্রশ্ন করেছে অস্পষ্ট কণ্ঠে, আমাকে কখন থেকে চেনেন? আদিল মাথা তুলল না, পড়ে রইল দুর্বল কাঠটাই, যেখানে মনে হলো সুখের রাজ্য। যে যে পথ দিয়ে তুমি হেঁটে এসেছো, সে সব পথ আমার মুখস্থ। রোজা কণ্ঠ পুজে এলো, কাঁপলো হাত, শুধালো, ক্যাফ? কোন ক্যাফে চেনেন? এসেছিলেন কখনো? আদিল মাথা তুলল, তাকালো রোজার ফ্যাকাশে মুখে, ভেজা চোখে। ওই চোখে নিজের মরণ ছাড়া সে কিছু দেখতে পেল না। আয়াত তালুকদার রোজা, ক্যাশিয়ার অফ রয়্যাল ক্যাফে। ডিউটি টাইম ওয়াজ সকাল 9টা থেকে সন্ধ্যা 9টা। ফাল করে চেয়ে থাকা রোজা বুঝল সে আর বলতে পারছে না, নড়তে পারছে না, মস্তিষ্ক ফাঁকা লাগছে। ও সময় শান্ত ডাক পড়ল, গুরুত্বপূর্ণ কিছু। ডাকে বোঝা যাচ্ছে। আদিল সম্ভবত হাসলো, সরে এলো আওড়াতে। বলেছিলাম না, আমি কোন পর্যায়ে যেতে পারি তোমার ধারণা নেই। আমি সব পর্যায়ে অতিক্রম করে তোমাকে এনেছি রোজা আমার করে নিতে। আদিল চলে গেলেও রোজা নড়তে পারল না, শুধু দেখলো আদিল বেরিয়ে গিয়েছে। গাড়ি বেরোনোর আওয়াজ ভেসে এসেছে। এত পর্যন্ত আপাতত লেখিকা দিয়েছে, মানে 48টা পর্ব আপাতত লেখিকা দিয়েছে। এটা 48 পর্ব আমি পড়ে শোনালাম, যদিও বা শুধু 48 না, এর মধ্যে 45 থেকে 48 নাম্বার পর্ব পর্যন্ত ছিল। সো পরের পর্ব লেখিকা দিলে অলওয়েজ ফার্স্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। যেহেতু আমি এখন বাসায় আছি, ঢাকায় আছি, সো সবার আগে দেওয়ার চেষ্টা করব বলে দিলাম।